করে ভাবলে তুমি তোমার মতন সাধারণ আমি ভালোবাসবো? কি আমি জানো? প্রিন্স আমি, রাজকুমার যাকে বলে বাংলা ভাষায়। একজন প্রিন্স সে কিনা তোমাকে ভালোবাসবে? তোমার শক্তি শেষ, তুমিও শেষ, বিদায়। অন্ধকার এক কক্ষে কাতরাচ্ছে এক সুন্দর রমণী। তার গায়ে অদ্ভুত পোশাক, পেটে ঢুকে গেছে তলোয়ার। সে তলোয়ার বেয়ে পড়ে যাচ্ছে তার তাজা রক্ত, সেই সঙ্গে চোখ দিয়ে পড়ে যাচ্ছে পানি। তার উপর পড়েছে চাঁদের আলো। মেয়েটি দেখতে পাচ্ছে তার প্রিয় মানুষটির অবয়ব। সে কিনা নিষ্ঠুরের মতন হেসেই চলেছে। তার মন কি কাঁদছে না প্রিয়সীর জন্য? মেয়েটি আটকা আটকা গলায় বলে, তুমি এমনটা কি করে বলতে পারো আমার সাথে? একবার তুমি বলো এই সব মিথ্যা। তুমি আমাকে ধরতে আঘাত করনি। বিশ্বাস করো, আমি সব ভুলে যাবো। মেয়েটির কথায় যুবকটির হাসির শব্দ আরো বাড়ে। হালকা নিচু আসে, নিষ্ঠুরের মতো মেয়েটির গাল চেপে ধরতেই নিজের রক্তমাখা হাতটা যুবকটিকে আঁকড়ে ধরে। যুবকটির হৃদয় কাঁপে না, ধাক্কা মেরে ফেলে দেয় মেয়েটিকে। হার হিম করা কণ্ঠে বলে, কি করে ভাবলে তুমি তোমার মতন সাধারণ আমি ভালোবাসবো? কি আমি জানো? প্রিন্স আমি, রাজকুমার যাকে বলে বাংলা ভাষায়। একজন প্রিন্স সে কিনা তোমাকে ভালোবাসবে? তোমার শক্তি শেষ, তুমিও শেষ, বিদায়। মেয়েটির মুখ থেকে আর কিছু বের হয় না, কিছু বলার নেই তার। সে শুধু একভাবে তাকিয়ে আছে প্রিয় মানুষটির দিকে। কত নিপুণ অভিনয় ছিল তার। চোখ বন্ধ করে নেয় সে। চোখ খুলে ফেলেতে আশেপাশে তাকিয়ে দ্রুত উঠে বসে পড়ে সে। হালকা আলোতে নিজের রুমে আবিষ্কার করে সে। তে ঠোঁট কামড়ে ধরে তার স্বপ্নের কথা ভাবতে থাকে। এই স্বপ্নের কারণেই তে রাজকুমারদের গল্প শুনলে রাগ হতো। এই কারণেই বড়লোকদের পছন্দ করে না তে। উপরে ফুল স্পিডে ফ্যান চলছে, তবু দরদর করে ঘামছে সে। নিজের চুল উপরে তুলে দিতেই পাশে ঘুমিয়ে থাকা সিমির উঠে পড়ে। আশেপাশে আজান হচ্ছে। তে চোখ মুখ দেখে সিমির চিন্তিত গলায় বলে, তে কি হয়েছে তোর? আবার সেই স্বপ্নটা দেখলি? তে কিছু না বলে হাঁটুতে থুতুনি ঠেকিয়ে বসে থাকে। সিমিতের মাথা ঘুরিয়ে দেয়। স্বপ্ন তো স্বপ্নই হয়, বাস্তব হয় না কখনো। এসবের ভিত্তি খুঁজতে যাস না। কিন্তু আমার কেন মনে হয় যে ওই স্বপ্নের মেয়েটা যেমন যন্ত্রণা পাচ্ছিল ঠিক তেমনি আমি পাচ্ছি। মনে হয় কি জানিস তো, ওই প্রিন্সকে যদি আমি পেতাম তাহলে ওকে ছাড়তাম না, কখনোই ছাড়তাম না। খুব রাগ হয়। সিমিন দেখে নিজের দিকে ঘুরিয়ে নেয়। তের রোগ যেন আদারও জর্জর করছে। তের নাকের ঘাম মুছে দিয়ে বলে, দেখ ওই প্রিন্স তোর শুধুই কল্পনা মাত্র। এসব নিয়ে চিন্তা করিস না তুই। এমনিতেই তোর ঘুম আসে না রাতে। একটু আগে রাত 3টার দিকে ঘুমিয়েছিস, আমি টের পেয়েছি। আর এসবের স্বপ্নের জন্য নিজের ঘুম নষ্ট করিস না। নামাজ পড়ে শুয়ে পড়। তে মাথা নাড়ায়। উঠে অজু করে জিমিনের সাথে নামাজ পড়ে শুয়ে পড়ে। কিছুক্ষণ পরে ঘুমিয়ে যায় জিমিন। তবে চোখে ঘুম আসে না তের। ভোর 6:05 উঠে পড়ে তে। বাইরে বেরোতেই চোখ পড়ে ইয়নোর দিকে। ইয়নোর সকাল সকাল ওঠার অভ্যাস। প্রতিদিন জগিং করতে যায় ও। দেখে দেখে হালকা হেসে দিয়ে বলে সে, তে এত সকালে তুই? হ্যাঁ ভাইয়া। আচ্ছা কালকে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলি? আজকে দিতে বলেছে। ওকে দাঁড়া। তে অবাক হয়ে তাকিয়ে থাকে। ইয়নো নিজের মানিব্যাগ বের করে 1000 টাকা হাতে নিয়ে তের হাতে গুছিয়ে দেয়। চমকে ওঠে তে।
টাকাগুলো না ধরতে পড়ে যায়। তে না পাদক মাথা নাড়িয়ে বলে, না ভাইয়া, কাল তো তুমি টাকা দিয়েছিলে, আজ টাকা দেওয়ার কোনো দরকার নাই, আমার কাছে আছে টাকা। ইয়ানো টাকা তুলে আবারও তের হাতে গুজে দেয়। আমি জানি তুই মায়ের জন্য টাকা নিতে চাইছিস না, মা জানবে না, চিন্তা করিস না, জাস্ট টাকাটা নে, এটা আমার আদেশ। কি আর করার, টাকাগুলো নেয়তে। টাকাগুলো রেখে হাঁটা দেয় রান্নাঘরের দিকে। ইয়ানো তের মামার ছেলে, এই বছরে পড়াশোনা কমপ্লিট করেছে, দেখতে শুনতে মন্দ না, একবার দেখলেই যে কেউ প্রেমে পড়তে বাধ্য হবে। তরকারি কাটতে ব্যস্ত হয়ে পড়তে তখনই আগমন ঘটে আয়ুর। তিনি হচ্ছেন তের মামি, মানে সিমেরা ইয়ানোর মা। তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দেখে নেয় তেকে, তারপর রান্নাঘরে ঢুকেই কেড়ে নেয় তের হাতে থাকা ছুরি, ফেলফেল করে তাকাইতে। আয়ু তরকারি কাটা শুরু করে ভার গড়াই বলে, তোকে তরকারি কাটতে হবে না, আমি কাটছি, তুই শুধু রান্না করবি। ঠিক আছে মামি। তে চুলার তাপে রান্না করতে থাকে। আয়ু সবসময় তেকে চুলার দিকেই ঢেলে দেন, মনে মনে হিংসা করেন তেকে, তের সৌন্দর্যকে। তাই চুলার তাপে তের সৌন্দর্য যেন নষ্ট হয়ে যায় সেই ব্যবস্থাই করতে থাকেন উনি। কিন্তু ভাগ্য যেন চায় না এসব কিছু। তের কোনো কিছুতে কিছু হয় না, বরং ওর সৌন্দর্য দিনকে দিন যেন বেড়ে চলেছে। ঝলমলে হয়ে চলেছে ওর গায়ের রং। প্রায় সকাল 1:30, তাড়াহুড়ো করে রেডি হচ্ছে তে। জিমিন রেডি হয়ে এসে থেকে ডাকতে থাকে, কই রে, হলো তোর? 9টা তো বাজতে চললো। হয়েছে, আসছি দাঁড়া। তাড়াতাড়ি আয়, আবার ডক্টরের কাছেও তো যাইতে হবে। তে আর্জেন্ট বাসা থেকে বেরিয়ে আগে ডক্টরের সাথে দেখা করে সোজা ইউনিভার্সিটির দিকে রওনা দেয়। একটা ক্লাস তাও অলরেডি মিস হয়ে গেছে। দ্রুত পায়ে ছোট রাস্তা দিয়ে হাঁটছে ওরা। জিমিন সে রাস্তা দিয়ে যেতে নারাজ, কারণ রাস্তাটা অদ্ভুত, আশেপাশে জঙ্গল দিয়ে ঘেরা। হাঁটতে হাঁটতে একটা ওর সামনে আসতে জিমিন তের হাত টেনে ধরে আর তেকে থামিয়ে দেয়। মিনমিন করে বলে ওঠে, তেরি পুত্রের রাস্তায় কেন এলাম রে? রিক্সা দিয়ে মেন রাস্তা দিয়ে গেলেই তো ভালো হতো। আর ওই কুয়ো। তে বিরক্ত হয়, কিন্তু জিমিনের এমন কথা শুনে হাসি পেটে বেরিয়ে আসতে চায়, কিন্তু হাসে না সে। কি হয়েছে কুয়োতে? ভূত আছে? পেতনি আছে? ভিতর দিন একটা। কথাটা বলে ওর দিকে তাকাইতে সঙ্গে সঙ্গেই অদ্ভুত অনুভূতি হয় ওর। শরীর হালকা কেঁপে ওঠে। আরে এই কুয়ো সম্পর্কে শুনেছি, এটা সাধারণ কোনো কুয়ো নয়। তে তো কি শিখবো? আমি তো অসাধারণ কিছু দেখতে পাচ্ছি না, ওর পুষকে বলে তে। তারপর যেতে নেই কুয়োর দিকে, কিন্তু জিমিন ওর হাত খামচে ধরে। ওরে তেরে, চল না, আমরা যাই এখান থেকে। এই কুয়োর ব্যাপারে অনেক শুনেছি, এই কুয়োর ভেতর থেকে নাকি অন্য জগতের প্রাণী বের হয়ে আসে। কি? এবার জিমিনের কথা হেসে দেখে। জিমিনের বেশ রাগ হয়, তবুও ভয় ভয় বলে, আরে সত্যি বলছি, এই জায়গা শুধু এই কুয়োটার জন্যই এমন পরিত্যক্ত। তুই কোন জগতে বাস করিস জিমিন? এখন এইসব উৎকট ভাবনা ভাবিস? হ্যাঁ, এটা ডিজিটাল দুনিয়া, এইসব ভাবনার কোনো ভিত্তি নেই, বুঝলি? গাধা একটা। জিমিনের ভয় তাও দূর হয় না। তো যখন এত সাহস, তাহলে যা, তোর সামনে যা, তারপরে আমি তোর সামনে দিয়ে হেঁটে যাবো। তোর মতো আমার এত সাহস নাই, বুঝলি? আমার মরার এত শখ নাই। সব মুখ জড়িয়ে ফেলেতে হাত ছাড়িয়ে নিয়ে এগিয়ে যায় কুয়োর কাছে। তখনই ভেসে আসে এর কানে অদ্ভুত কণ্ঠ, এসো এসো, তাড়াতাড়ি এসো। ফ্যাপেল করে তাকাইতে এই কুয়োটা তাকে ডাকছে। ঘাড় ঘুরিয়ে জিমিনের দিকে তাকাইছে, প্রশ্ন ছুড়ে দেয়, তুই কারো গলার আওয়াজ শুনতে পেলি? কই না তো। ও মা গো, ভূত নাকি? কথাটা বলে গাছের পিছনে গিয়ে লুকায় জিমিন। তে বুঝতে পারে এই মেয়ের সঙ্গে কথা বলে কোনো লাভই নেই। সে এগিয়ে যায় কুয়োর দিকে, মনে হচ্ছে ওই কুয়ো ওকে ডাকছে। সেখানে না গেলেই নয়, এগিয়ে যেতে তে দেখতে পায় ওর একেবারে নিচে পানি। একটু ঝুঁকে পড়তেই মাথা ভাঙন করে ওঠে ওর। মাথা চেপে ধরতেই এমনি পা স্লিপ কাটে, পড়ে যায় কুয়োতে। এবার ভয় জেগে বসে তের মনে, চিৎকার করে উঠে সে।
কিন্তু লাভ হলো না। খাওয়া পেল না কোনো কিছু, ডুবে গেল পানিতে। চোখ খুলতেই একটু শখ, বড় বড় চোখ করে আশেপাশে তাকায়। সবকিছু এত অন্ধকার কেন? কেন কেন কিছু দেখতে পাচ্ছি না আমি? মেঘের আড়াল থেকে চাঁদ বের হতেই আলোতে আশপাশটা পরিষ্কার হয়ে যায়। চাঁদ উঠেছে, তার মানে এখন রাত। এ কি করে সম্ভব? একটু আগে তো সকাল ছিল, তাহলে? ভয়ে ঢোক গিলে দিয়ে কাঁপা কাঁপা গলায় বলে, কি হয়েছে? আওয়াজ ছিল না। ভয়ে থরথর করে কাঁপতে থাকে দিয়ে। এটা কোথায় এসে পড়েছে সে? তখনই তার মনে পড়ে তার গায়ে থাকা ড্রেস এখনো শুকনো। দিয়ে তো ভীষণ অবাক হয়ে যায়, ও তো কই পড়ে গিয়েছিল, তবু ভিজল না কেন? বিড়বিড় করে সে বলে, এটা কি তাহলে সত্যি চিনিয়ে বলা অন্য জগৎ? কিন্তু কেউ নেই কেন? সবকিছু শান্ত কেন? নিজের শুকনো ঠোঁট জোড়া নিজের সামনে তাকাইতে নিজেকে শক্ত করে নেয় সে। তে মোটেই দ্বিতীয় স্বভাবের মেয়ে নয়, সে অন্যরকম স্বভাবের মেয়ে, যাকে এক কথায় সাহসী আর স্মার্ট বলে। সামনে তাকায় সে। কিছু দূরে বৃহৎ আকারের একটা রাজমহল চিকচিক করছে, তবে মিসমান দেখাচ্ছে রাজমহলটা। এখানে রাজমহল কি করে আসবে ভেবে পায় না তে। তবে রাজমহলটা ওকে টানছে করে। সেও হাঁটছে নেশাগ্রস্তের ন্যায়। হেঁটে দাঁড়ায় রাজমহলের ইয়া বড় লম্বা দরজার সামনে, যা কত বছর ধরে যেন খোলা হয় না। মাকড়সার জাল বেঁধে গেছে। তে কাঁপা কাঁপা হাতে দরজার হাত লাগাতেই খুলে যায় সেই দরজা। চমকে ওঠে ও। ভেতরটা অন্ধকার, ফুটফুটে অন্ধকার। ও কি যাবে আর ভিতরে? মনটা ভিতরে যাওয়ার জন্য অস্থির হয়ে উঠেছে। পেরে ওঠা গেল না মনের সাথে। হাতে হাতে ভিতরে ঢোকে। ভেতরে একটা কুমোট ও বাজে গন্ধ। নাক ছিটকায় তে। ওর কাছে ফোনও নেই যে টর্চ অন করবে। হাতের ব্যাগটা বোধ হয় ওই কুয়োর কাছে পড়ে আছে। তে ধীরেই বলে ওঠে, ধীরে বলা সত্ত্বেও যেন ওর কণ্ঠের প্রতিধ্বনি ছড়িয়ে পড়ে। ভয়ে দেওয়ালে ঠেস লাগিয়ে বসে পড়ে তে। তখনই কিছু একটা পড়ে যাওয়ার আওয়াজ পায় সে। উঠে দাঁড়ায় তৎক্ষণাৎ। হাত দেওয়ালে রাখতেই হালকা শব্দ করে টিমটিম করে জ্বলে ওঠে আলো। লাইটও যেন বহু বছর ধরে চলে না, তাই একবার জ্বলছে একবার নিভছে। তে আশেপাশে তাকিয়ে আস্তে আস্তে বড় সিঁড়ি দিয়ে উঠে যায়। মন খারাপ যেন পরিবেশ। আশেপাশে কত ছবি। সিঁড়ি দিয়ে উঠে প্রথমে একটা কক্ষের দরজায় চোখ পড়ে তের। নজর করা কারুকাজ দরজায়। না চাইতেও যেন বাধ্য হয়ে কক্ষের দরজা খুলতে সে। হাত রাখতেই খটখট করে শব্দ করে দরজা খুলে যায়। কক্ষটা চাঁদের আলোয় হালকা হালকা আলোকিত। পা টিপে টিপে প্রবেশ করে কক্ষে। কক্ষটা বেশ বড়, কিন্তু অজস্র ধুলাবালি আর মাকড়সার জালে জোড়ানো। পা ফেলে ফেলে সে দাঁড়ায় জানালার কাছে। চেনা চেনা তার সবটাই, অথচ সে কখন এখানে আসেইনি। হঠাৎ কোনো কৌশলী গানের সুমধুর সুর তার কানে ভেসে আসে। আবার সে চোখ বন্ধ করে। হঠাৎ করে কয়েক বাদে চেঁচিয়ে বলতে শুরু করে, বন্ধ হয়ে যায় সেই সুমধুর সুর। পিছিয়ে যেতে কারো বিশাল বড় পেন্টিং এ নজর পড়ে তের। তবে পেন্টিং কার সেটা তার ধারণার বাইরে, কারণ ধুলোতে পুরো পেন্টিং অস্পষ্ট হয়ে উঠেছে। আর পেন্টিং এত বড় যে তের হাত পৌঁছাবে না উপরে। আরো দু কদম পিছিয়ে যেতেই আয়নার সামনে গিয়ে দাঁড়াইতে। আয়না থেকে ধুলো মুছতেই চোখ বড় বড় হয়ে যায় তার। আয়নায় একজন সুন্দর রমণীকে দেখা যাচ্ছে। এটা তো সেই রমণী যাকে আমি সামনে কাঁদাতে দেখেছি। ও এখানে কি করে এলো? আয়নাতে তো আমার কথা শুনে গেল কথা। ভয়ে গলা শুকিয়ে আসে তের। চিৎকার দিয়ে উঠে চোখ মুখ খিচে মিটমিট খুলে আবারও দেখে। এবার তারই প্রতিশ্রুতি দেখাচ্ছে। বোকা বনে যায় তে। সবকিছু যেন রহস্যময় এখানে। মাথার চক্কর দিতেই নিজের অবস্থান থেকে সরে যায় তে। তার পায়ে আঘাত লাগে কোনো বস্তুর সাথে। পড়ে যেতে নেয় সে। তার হাত গিয়ে পড়ে কোনো শক্ত কিছুর ওপর। ফিরে তাকাইতে অদ্ভুত অনুভূতি খেলে যায় তার মনে। তার শ্বাস প্রশ্বাস ক্ষুণ হয়ে আসে। পিছনে কফিন দিকে যেন ভয় তাকে চেকে ধরেছে। ঠিক তেমনি একটা অদ্ভুত অনুভূতি ঢেউ খেলছে। সেই অনুভূতি প্রথমবার হচ্ছে তার মনে। ভয়ে হাত সরিয়ে ফেলে তে।
ওর ঠোঁট জোড়া তিতির করে কাঁপছে। কফিনটা একাকা খুলে যায়। হাত পা ঠান্ডা হয়ে আছে তের। পোশাক খামচে ধরে দাঁড়িয়ে থাকে সে। মনে মনে দোয়া জপতে থাকে, এ কোন দুনিয়ায় এসে পড়লো সে। কফিনটা আস্তে আস্তে খুলতেই ঘামতে শুরু করে তে। কথা বলার সব শক্তি হারিয়ে যায়। কফিন ভর্তি ছোট ছোট সাপ কোনো ব্যক্তিকে পেঁচে ধরে আছে, যার কারণে ব্যক্তির মুখ অব্দি দেখা যাচ্ছে না। মুখ খুলে জোরে চিৎকার দিয়ে ওঠে তে। এক মুহূর্ত দেরি করে না তে। ওর সাপে বড্ড ভয় পায়। ঝড়ের গতিতে বাইরে বেড়ে যায় সে। দৌড়ানোর সময় পড়ে যায় তার গলা থেকে সাদা রঙের ওড়নাটি। তে সেসবের যেন খেয়ালই নেই, যেন হাজার ভোল্টেজের শব্দ পেয়েছে ও। রাজমহলের বাইরে এসে বড় বড় শ্বাস ফেলতে থাকে তে। এখনো চোখের সামনে ভেসে উঠে সাপের দৃশ্যটি। কতই না বিভৎস ছিল সেটা। কাঁপতে কাঁপতে মাথার দুপাশে হাত রেখে চোখ মুখ খিচে চিৎকার দেয় সে। কফিন ভর্তি সাপগুলো একটু একটু করে সরতে থাকে। অনাকাঙ্ক্ষিত ব্যক্তিটির হাত দেখা যাচ্ছে। ধবধবে ফর্সা কোনো প্রশালীর হাত স্পষ্ট হয়ে উঠেছে। চোখ মেলে তাকায় সেই মানুষ। চোখের মধ্যে নীল রঙের থাকলেও আস্তে আস্তে সবুজ বর্ণে পরিণত হয়। হাত পা ঝাড় দিতেই সাপগুলো ছিটকে পড়ে যায়। বিষবিহীন সাপ ছিল সেগুলো। উঠে বসে সেই ব্যক্তি। সবুজ চোখ স্বাভাবিক হয়ে নীল রঙে পরিণত হয়। নীল চোখের মনি, কপালের রাজমুকুট জাতীয় কিছু, জোড়া ভ্রু, নাকের ওপর ছোট্ট তিল, গালে হালকা দাড়ি, প্রশান্ত চেহারার অধিকারী। সব মিলিয়ে আকৃষ্ট করার মতো পুষ্টি। কবির থেকে বের হয়ে উঠে দাঁড়াইছে। ঘড়ির দিকে তাকায়। হালকা গোলাপি আবহাওয়ায় আবৃত ঠোঁট জোড়া দিয়ে কিছু একটা বিড়বিড় করে বলতে থাকে। ঘড়ি চলছে, তার মানে সময় চলতে শুরু করেছে। আমি মুক্ত হয়েছি সেই অভিশাপ থেকে। অভিশাপ দেওয়ার সময় তো ঘড়ির কাঁটা বন্ধ ছিল। এর রাজ্যে সময়ও থেমে গিয়েছিল। তাহলে কি ৩৯ বছর পেরিয়ে গেছে? চোখ স্থির হয়ে চায় তার চোখে ভাস থাকে এক যুবতীর প্রতিচ্ছবি। মুখে ফুটে ওঠে তার হাসি। তার প্রেয়সী কি ফিরে এসেছে? সে ছাড়া তো এই অভিশাপ কাটাতে পারতো না কেউই। কোথায় সে? আশেপাশে সুন্দর দৃষ্টিতে তাকায় ব্যক্তিটি। কাউকে দেখতে পায় না। ফ্লোরে তাকাতেই তার নজর আটকে যায় একটা সাদা ওড়নায়। কয়েকটা হেঁটে গিয়ে এক হাঁটু ঘিরে ওড়নাটি হাতে নিতেই যেন বৈদ্যুতিক তরঙ্গ বয়ে যায় তার শরীরে। চাকরিতে ওঠে ব্যক্তিটির সর্বাঙ্গ। বা স্পষ্ট কণ্ঠে বলে ওঠে, সে কি এসেছিল আমাকে মুক্ত করতে? প্রিয়সী তেজজান। সে নিজেকে কুয়ার কাছে দেখতে পায়। অবাক হয়ে যায় সে। আকাশের দিকে তাকায়। এখন তো দিন। সূর্য গাছের উপর দিয়ে চিকচিক করছে। মাথা থেকে হাত ছড়াইতে। ও কি এতক্ষণ স্বপ্ন দেখছিল? না, ও সবকিছু অনুভব করেছে। গলায় হাত দেয়তে। গলায় ওড়নাটা না পেয়ে চকিতে তাকায় সে। ওড়না নেই। আশেপাশে খুঁজেও যখন ওড়না পায় না, তখন মনে পড়ে ওর রাজমহল থেকে দৌড়ে বেরিয়ে আসার কথাটা। তাহলে সবটা কি সত্যি ছিল? ও কি সত্যি অন্য দুনিয়ায় চলে গিয়েছিল? কিসের দুনিয়া ছিল সেটা? জানা হলো না তের। গাছের দিকে তাকাতেই দেখেতে টকটক করে কাঁপছে কেউ গাছের আড়ালে। এগিয়ে গিয়ে জিমিনের কাঁধে হাত রাখতেই চমকে চিল্লিয়ে সরে যায় জিমিন। তে বিরক্ত হয়ে বলে ওঠে, আরে আমি তে। স্বস্তির নিঃশ্বাস ছাড়ে জিমিন। তে গভীর চিন্তায় মগ্ন। কি হয়েছিল ওর সাথে সে নিজেও জানে না। কাঁধে ব্যাগ তুলে নেয় সে। জিমিন তের গায়ে হাত থেকে বলে, তুই না কুয়াতে পড়ে গেছিলি, বের হলি কি করে? তাও একেবারে শুকনো অবস্থায়। তোকে পড়তে দেখে ছোটখাটো হাত এটা খুলে গিয়েছিল আমার। আমি তোকে বলেছিলাম এসব জায়গায় আসিস না। ঠিকই বোধহয় বলেছিস। চল এখন তাড়াতাড়ি, ক্লাসে যেতে হবে। কোর দিকে আনমনে তাকে কতটা আড়াইতে। জিমিন চোখ বড় বড় করে বলে ওঠে, তো
যাবে কোথায়? অপ্রস্তুত হয়ে পড়ে তে আমতা করে বলে, জানি না, কোথায় পড়ে গেছি মনে হয়। সমস্যা হবে না, কোটে পড়ে আছি তো, কিচ্ছু হবে না, চল। দ্রুত পায়ে হেঁটে চলে যায় তে আর জিমিন। তে যাওয়ার সময় বারবার ফিরে তাকায় কুয়োর দিকে। কিছু আছে ওই কুয়োতে, যা ওকে বারবার টানছে। কিন্তু ও যা যা দেখলো সব কল্পনা নাকি বাস্তব তা মেলাতে পারছে না তে। তে আর জিমিন ভার্সিটিতে পৌঁছাতে একটা ক্লাস শেষ হয়ে যায় প্রায়। গার্ডেন পেরিয়ে মূল বিল্ডিং এ প্রবেশ করতেই একজন মানুষকে হুট করে সামনে দেখে চমকে যায় তে আর জিমিন। তে এমনিতে চিন্তিত ছিল, তাই বেশি চমকায় সে। এভাবে জংশুকের আগমন পছন্দ করেনি সে। সমস্যা কি আপনার? আজকাল মেয়েদের রাস্তা আটকান কেন? সানগ্লাস খুলে টি শার্টের গলায় সানগ্লাস ঝুলে দেয় জাংশুক। নিজের ব্রাউন কালার করা চুল এবার সেবার নাড়াতে বলে, মিস্তে, আপনার কি মনে হয় না আমি নার সঙ্গে যেমন আপনার চেহারা মিল রয়েছে তেমনি কথাবার্তা তো মিল থাকা উচিত? সরি, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। পুরো কুচকে বলে তে। জাংশুক হালকা ঘাড় নিচু করে ঝুঁকে পড়ে তের দিকে। অস্বস্তিতে পড়ে যায় তে। এই জিনিস একটু মধু মিষ্টিতে নিয়ে কথা বলা যায় নাকি? না, চাই না। আপনি যেমন আমি ঠিক তেমনই ব্যবহার করছি আপনার সাথে। আর আপনি যদি পিবে থাকেন আমাকে সরি বলে বা বুঝিয়ে সুঝিয়ে আমাকে কনভিন্স করে আপনার এসব র্যাগিং এর ব্যাপারে হেড অফিসার কমপ্লেন করা থেকে বিরত রাখবেন, তাহলে আপনি ভুল করছেন মিস্টার জংশুক। নাও সাইড প্লিজ। জংশুক সাইড হওয়ার আগে তে হনন করে চলে গেল তার পাশ কাটিয়ে। জিমিন হাওয়া খাওয়ার মতো তাকিয়েছিল এতক্ষণ। সব ছিল মাথার উপর দিয়ে গেল ওর। তে যেতেই ও নিজেও হাঁটতে শুরু করলো। তের পেছন থেকে পর্যবেক্ষণ করে দুই হাত মাথার পেছনে রেখে জংশুক বলে, চাপ বাবা, আমার নামে কমপ্লেন করবে? তাতে যদি মিশতে খুশি হন তো হোক। তের চোরা পর্যবেক্ষণ করতে থাকে সে। জংশুক বিড়বিড় করে বলে ওঠে, জাস্ট একবার পিছনে তাকাও, তাকাও, তাকাও। তে হাঁটতেই থাকে। একবার পিছনে তাকাতে তে তাকায় না। অবশেষে সিঁড়ি দিয়ে ওঠার আগে ঘাড় ফিরিয়ে পিছনে তাকাইতে, তবে ওর চোখে বেশ রাগ, সেটা স্পষ্ট। তাতে কি জাংশুকের মনের ইচ্ছে তো পূরণ হয়েছে। সে হাত মুঠো করে বয়ে ওঠে, তে এক নজর তাকে বিড়বিড় করে বলে, জাস্ট ইম্পসিবল এন্ড অস্টেড বয়। সেদিনের অদ্ভুত ঘটনা কেটে যায় প্রায় 1 মাস। অবশেষে ভুলতে বসেছে এসব ঘটনাতে। নিজের দৈনন্দিন জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে সে। ভুলেও কোনোদিন আর সেই রাস্তায় পা বাড়ায়নি সে। কিন্তু কোথাও একটা ইচ্ছে রয়ে গেছে সেইখানে যাওয়ার। মন যেন বলে ওই জায়গার সঙ্গে কোনো টান আছে তার, তবুও যায় না তে। এক প্রকার জোর করেই বিষয়গুলো ভুলে গিয়েছে সে। অন্যদিকে জাংশুক বিভিন্নভাবে ইমপ্রেস করবার চেষ্টা রয়েছে তেকে। কিন্তু তের মনে যত ঘৃণা, জাংশুকের মতো ছেলেদের প্রতি সেই ঘৃণা যেন কখনোই কাটিয়ে উঠবার নয়। এই 1 মাসেতে নিজে থেকে কখনোই জাংশুকের সাথে কথা বলেনি সে। শুধুমাত্র 2 থেকে 3টে বাক্য উচ্চারণ করেছে জাংশুকের সামনে। সেটা হলো, সামনে থেকে শুনুন, আমি ক্লাসে যাব, আমার সামনে আসবেন না। এই কয়টা বাক্য শুনতে ক্লান্ত জাংশুক। ওর মধ্যে একজন সদস্য যুবককে কি করে অপেক্ষা করছে কে, সেটাই ভেবে পায় না জাংশুক। কে, যা তো গিয়ে ছাদে কাপড়গুলো শুকাতে দে। আর হ্যাঁ, বালিশগুলো নিয়ে যাস, রোদে দিতে হবে। ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হচ্ছিল তে। আয়ুর এমন আদেশে থেমে যায় সে। খানিকটা জোরে সোরেই বলে, মামি, বলছিলাম যে আমি তো রেডি হচ্ছি, আর রোদ বাইরে তো। কথাটা শেষ করবার আগে রোদ তড়িঘড়ি করে ছুটে আসেন। পেছন পেছন আসে জিমিন। ধমক দিয়ে আয়ু বলে ওঠেন, তুই যেমন তো কে যাবে? হ্যাঁ, জিমিনকে যেতে বলছিস নাকি? আমার মেয়ের স্কিন কালো হয়ে গেলে তখন কি হবে? হ্যাঁ, খাই সবসময় কাজ না করার সুযোগ খুঁজিস, তাই না? যা যাবে। তে আর কিছু বলতে পারে না। আয়ুর বেঞ্চি কাটে। হাত ভর্তি বালিশ সহ কাপড় নিয়ে উপরে উঠে পড়ে। কড়া রোদে কাপড় শুকাতে দিতে যায় তে। তাকাতেই পারছে না সে। চোখ যেন ঝলসে যাবে।
বালিশ রাখতে দিয়ে ওর চোখ পড়ে তার হাতের দিকে। হাত লাল হয়ে যাচ্ছে, হাত নাড়াতে থাকেতে থাকা যাচ্ছে না, যেন মুখও পুড়ে যাচ্ছে মনে হচ্ছে। দ্রুত পায়ে নিচে নেমে যায় সে। ঘরে এসে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের লাল মুখ আর হাত দেখতে থাকেতে তখনই জিমিন ওয়াশরুম থেকে বের হয়ে তের কাছে এসে বলে, তে ইউনিভার্সিটিতে যাস? কথা শেষ না হতে ওর চোখ পড়ে তের লাল চোখ মুখের দিকে। দ্রুত পায়ে এগিয়ে এসে তের গালে মুখে হাত দিয়ে জিমিন, এই অবস্থা কেন তোর? কি করে হলো? জিমিনের কণ্ঠে অস্থিরতা। তে নিজেকে ছাড়িয়ে নিয়ে তাড়াহুড়ো করে বলে ওঠে, এমনি বাইরে রোদের সাথে গেছিলাম তো তাই। অলরেডি অনেক লেট হয়ে গেছে রে, এবার ক্লাস শুরু হয়ে যাবে। আমি যাচ্ছি, তুই তো যাবি না? আচ্ছা বাই। তে যেতে নেয়, তখন জিমিন তেকে পেছন থেকে টেকে ওঠে। তেও ঘাড় ঘুরিয়ে তাকায়। জিমিন একটা ছাতা নিয়ে এসে তের হাতে গুজিয়ে দেয়। আসলে জিমিনও তো জানে যে তে একদমই রোদকে সহ্য হয় না। বাইরে রোদ, তাহলে ছাতা নিয়ে যা, আবার সমস্যা হবে। তে মিষ্টি এসে ছাতা নিয়ে বেরিয়ে যায়। জিমিন মাথার চুল মুছতে মুছতে বেডে বসে পড়ে। তেকে নিয়ে চিন্তা হয় ওর। জিমিনের মা ওকে যেভাবে অশান্তি দেয়, এক মুহূর্ত পশুধন ফেলতে দেয় না। এসব নিয়ে চিন্তা হয় ওর। জিমিন কত আটকাবে নিজের মাকে? তেকে অপমান করার সুযোগ খুঁজতে থাকায় ও কিছু একটা করা দরকার তের জন্য। দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে জিমিন। আজ মেইন রাস্তায় গাড়ি না পাওয়ায় খানিকটা বিব্রত হয় তে। মেইন রাস্তায় যেন খাকা করছে। মেইন রাস্তায় গাড়ি না থাকা অস্বাভাবিক বিষয়। তার মধ্যে ওর বাড়ির রাস্তার দুপাশে খানিকটা জঙ্গলের মতো। মাথার উপর ছাতা ধরে হাসছে তে। বারে বারে হাতের ঘড়ি দেখছে সে। মনে মনে গাড়িওয়ালা 14 গোষ্ঠী উত্তর করে ফেলছে তে। আজও আবার বেরিয়েছে, তাও রোদের ভিতরে। ওকে বারবার করে বলে রেখেছি কয়েক মাস বাড়িতে থাকতে। রোদের মাঝে আমাদের সমস্যা হয়, শক্তি কমে আসে। তার উপর এত বছর জ্ঞান না থাকায় ওর শক্তি অনেকটাই কমে এসেছে। ওর বাইরে না বের হওয়াই ভালো। তুমি আটকাতে পারলে না রোজ? তিন নাম চোট পোড়া গলায় কথাগুলো বললেন। রোজ শান্ত গলায় বলে, ও হলে খুঁজে বেড়াচ্ছে সে মেয়েটিকে, যে ওকে অভিশাপ থেকে মুক্ত করেছিল। এত বছর পর নিজের ছেলেকে পেয়ে আবার হারাতে না হয়। আমরা ভ্যাম্পায়ার, কোনো সাধারণ মানুষ নয়। আমরা নিশাচর প্রাণী, সেটা তো ওকে বুঝতে হবে। টমটমে কণ্ঠে কথাটা বলেই টেবিলে ঘুষি মারেন কিম নামচুন। হ্যাঁ, কিম নামচুন সহ কিম নামচুনের পুরো পরিবার ভ্যাম্পায়ার। ভ্যাম্পায়ার রাজ্যের রাজা ছিলেন তিনি। এক রহস্যময় ঘটনাতে রাজ্য সহ তার ছেলে রাজকুমারের ওপর অভিশাপ পড়ে। সেই অভিশাপ কাটাতেই 39 বছর লেগে যায়। আজও তাদের মনে পড়ে সেই রহস্যময় রাতের কথা। সেই ঘটনা যেন ভোলার নয়। সবাই উপস্থিত আছে রে, জাঙ্কুক কোথায়? একটু পরেই তো রেস শুরু হবে। চিন্তিত সুরে কথাটা বলে জিহো। আশেপাশে সবার কপালে ভাঁজ। সবার পক্ষ থেকে কারো এসিনিয়ার অংশগ্রহণ করবে জিওন চাংকুক, কিম নামচুনের বড় ছেলে জিওন চাংকুক। সে নিজেও একজন ভ্যাম্পায়ার, তার বন্ধুরাও ভ্যাম্পায়ার। তাদের মধ্যে একজন হচ্ছে মিন ইয়ংগি, অর্থাৎ সুগা। সুগা হচ্ছে কিম নামচুনের ছোট ছেলে, চাংকুকের ছোট ভাই। সুগা হঠাৎ বলে ওঠে, আরো 2 মিনিট বাকি আছে। আর ভাইয়া তো অভ্যাস রাইট টাইমে উপস্থিত হওয়া। চিন্তা করিস না, এসে যাবে। কথাটা বললেও চিন্তায় ভাত চায় না ওদের কপালের উপর থেকে। উপপক্ষের একজন যোগটি বলে ওঠে, ওটাই আমাদের জাঙ্কুক মাঙ্কুক, আমাদের প্রাক্তন রেডি আছে। আর 1 মিনিট মাত্র, রেস তো শুরু হয়ে যাবে। এই রেসের জন্য আমরা এই মেন রোড খালি করিয়েছি। সে আসছে তো নাকি ভয় পেয়েছে? কথাটা বলে হুহা করে হেসে ওঠে অপপক্ষের লোকজন। জিরোপ রেগে কিছু বলার আগেই একটা স্পোর্টস কারের আগমন ঘটে। ব্ল্যাক রঙের স্পোর্টস কার দ্রুত দিয়ে আসছে। জিরোপ সহ সবার মুখে হাসি ফুটে ওঠে। সে এসেছে। সুগা ঘড়ি দেখে বলে ওঠে, রাইট টাইম। গাড়িটা এসে থামে রোড লাইনের তাদের একেবারে সামনে। গাড়ির জানালার কাজ আস্তে আস্তে খুলে যায়। ভিতরে দেখা যায় এক সুদর্শন যুবককে।
যার ঠোঁটে কিলার স্মাইল লেগে আছে। সানগ্লাস চোখ থেকে খুলতেই ভেসে ওঠে নীল চোখ জোড়া। এই সুন্দর পুরুষটি হলো মিস্টার জিয়ন সাংকো। জিহক দ্রুত বলে ওঠে, এমন কেন বলতো? আমরা তো ভেবেছিলাম তুই আসবেই না। লাস্ট টাইমে এন্ট্রি থেকে যেন পানি এলো ইয়ার। চাঙ্কুকের হাসি প্রশান্ত হয়, বাম পাশের দাঁতগুলো চকচক করে ওঠে। লাস্ট টাইম এন্ট্রি, দিস ইজ মাই স্টাইল অফ জিয়ন সাংকো। কারণ চাঙ্কুক অপেক্ষা করতে নয়, অপেক্ষা করাতে পছন্দ করে। আমি শুধু এক সেকেন্ডে অপেক্ষা করি, সে আসবেই আমার সামনে, টেনে হিস্ট্রি নিয়ে আসবো। বাই দ্য ওয়ে, আমিও স্টার্ট দ্য কম্পিটিশন। সবাই মাথা নাড়ায়, যারা কাজ তুলে দেয় চাঙ্কুক। ওর মুখে নেই কোনো চিন্তার ভাব, আছে ভর্তি কনফিডেন্স, বিকজ ও রেস জিতবে। সানগ্লাস পরে নেয় চাঙ্কুক। পতাকা নাড়ানোর সাথে সাথে ফুল স্পিডে গাড়ি স্টার্ট দেয় চাঙ্কুক। বেশ মনোযোগ দিয়ে গাড়ি ড্রাইভিং করতে থাকে সে। একবার তার বিপক্ষের গাড়ি এগিয়ে যাচ্ছে, একবার সে আস্তে আস্তে বেশ এগিয়ে যায় চাঙ্কুক। বাঁকা হাসে সে, কিন্তু বিপত্তি ঘটে একটা মেয়েকে দেখে। চোখ বড় বড় করে তাকায় চাঙ্কুক। গাড়ি স্পিড ফুল, গাড়ি থামাতে গেলে রেসে হাঁটতেই হবে ওকে। আর মেয়েটাও মাঝপথ দিয়ে হাঁটছে, মেয়েটার মুখ ছাতা দিয়ে ঢাকা। ও শিট! প্রচন্ড রাগ নিয়ে গাড়ি ব্রেক জোরে কষে চাঙ্কুক। গাড়ি না থাকায় রাস্তার মাঝ দিয়ে হাঁটছিল তে। হঠাৎ গাড়ি থেকে পা থেমে যায় ওর। ভয়ে ছাতা শক্ত করে ধরে সে। দ্রুত গতিতে সরবে তাও যেন পাচ্ছে না। এই সিচুয়েশনে ব্রেন বা কোনো অঙ্গ চলতে চায় না। কিছু বোঝে ওঠার আগেই গাড়িটা ওর একদম সামনে এসে থেমে যায়। গাড়ির সঙ্গে আসা বাতাস উড়িয়ে দেয় তার হাতে থাকা ছাতা আর গলা থাকা ওড়না। ওড়না গিয়ে পড়ে তেল মুখে। কালো ওড়না ঢেকে দেয় তার মিষ্টি মুখ। চাঙ্কুকের বিপক্ষের গাড়ি এগিয়ে চলে যায়। চাঙ্কুক মাত্রাতিরিক্ত রেগে একাকার হয়ে যায়। দাঁতে দাঁত চেপে গাড়ির দরজা খুলে বেরিয়ে আসে সে। বাইরে এসে তের সামনে দাঁড়ায় চাঙ্কুক। তের ওড়নাটা মুখের উপর থেকে সরিয়ে নিতেই সামনে থাকা চাঙ্কুকের সঙ্গে চোখাচোখি হয়ে যায় তের। চাঙ্কুক রেগে আঙ্গুল উঁচিয়ে কিছু বলতে নিলেই থেমে যায়, আঙ্গুল ফুটিয়ে যায়। মেয়েটা ডাগর ডাগর আঁখি জোড়া, মুখ থেকে কোনো শব্দ বেরিয়ে আসছে না চাঙ্কুকের। চোখ জোড়া আগেও কথা দেখেছে চাঙ্কুক। বাকরুদ্ধ হয়ে পড়ে সে। দুটো চোখ জোড়ার মনে ঘন কালো, চিকন গোলাপি নিশাময় ঠোঁট জোড়া, উজ্জ্বল কায়ের রং, যেই উজ্জ্বল ছড়িয়ে পড়ছে আশেপাশেও। রুচিকর হালকা কুচকানো। পরনে মেয়েটির কালো রঙের ত্রিপিস, যেটা যেন ওর জন্যই বানানো। এমন মোহময় মেয়ে যেন দুনিয়াতেই নেই। তের চোখ জোড়ায় স্পর্শ করতেই দুই ধাপ পেঁচে যায় তে। মেয়েটার চোখ জোড়ায় আলাদা মাদকতা বিরাজ করছে। সে মাদকতা ছড়িয়ে পড়েছে চাঙ্কুকের নীল বর্ণের চোখের মাঝে। তের গলার হার বারবার উঁচু নিচু হচ্ছে। অচেনা যুবকটিকে দেখে ওর চোখ স্থির হয়ে গিয়েছে কেন? হার্টবিট জোরে জোরে লাফাচ্ছে যেন। তার ঠোঁট জোড়া শুকিয়ে এসেছে। দমকা হয় দুজনকে ছুঁয়ে যেতেই হুঁশ ফিরে দুজনেরই। দেখে আগামাথা পর্যবেক্ষণ করে নেয়। শারীরিক থেকে বড় চোখ জোড়া, চোখের মনি ঘন কালো, চিকন গোলাপি নেশা ময় ঠোঁট জোড়া, উজ্জ্বল গায়ের রং, যেই উজ্জ্বলতা ছড়িয়ে পড়েছে আশেপাশেও। রোজুকর হালকা কুচকানো। পরনে মেয়েটির কালো রঙের ত্রিপিস, যেটা যেন ওর জন্যই বানানো। এমন মোহময় মেয়ে যেন দুনিয়াতেই নেই। চাঙ্কুক এমন মোহময় মেয়ে আরেকজনকে দেখেছিল, সেটা ছিল তার প্রিয়সী। সেই প্রিয়সী যাকে মারা দেয় সে অভিযুক্ত ভ্যাম্পায়ার রাজকুমারে পরিণত হয়েছে। ও তবে কি সেই? তের কথায় বাস্তবতায় ফিরে চাঙ্কুক। এভাবে রাস্তায় উন্মাদের মতো গাড়ি না চালালে হয় না? ঠিক আপনাদের মতো মানুষদের জন্যই আজ কত কত মানুষ আহত নিহত হচ্ছে। আর আপনারা বড়লোক ছেলে বলে কেউ আঙুল উঠিয়ে কথা বলার সাহস শক্তি পায় না। যত সব আজাইরা লোকজন কই থেকে যা আসে। ওই আপনি কি কমন সেন্স বলতে কিছু নেই নাকি? হ্যাঁ, এইভাবে রাস্তার মাঝ দিয়ে গাড়ি কে চালায়? হ্যাঁ বলুন, আবার কি দেখছেন? এই জিনিসটার
হলো? তের কথায় রাগ স্পষ্ট ফুটে উঠেছে জাঙ্কুকের মুখে, কিন্তু সে রাগটাকে পাত্তা না দিয়ে হা করে তাকিয়ে আছে তের মুখের দিকে। রোদের ঝলকানিতে গাল লাল হয়ে যাচ্ছে তের, জাঙ্কুকেরও শরীর জ্বলছে, তবে তাতে তার কোনো খেয়াল নেই। তে রাস্তায় পড়ে থাকা ছাতাটা তুলে নেয়। জাঙ্কুক নিজেকে ঝাঁকুনি দিয়ে স্বাভাবিক করে, আবারও তাকায় তের দিকে। এই মেয়েটা একে তো নিজের রাস্তার মস্তি হাঁটছিল, আবার সে অন্যকে জ্ঞান দিতে আসছে। স্টুপিড গার্ল বলে জাঙ্কুক আবার কিছু বলতে যাবে, অমনি আবারও তের কথায় থেমে যায় জাঙ্কুক। বড়লোকের ছেলে বলে চাই তাই করবে, মানে চাই তাই। এই জন্য বিরক্তি আর ঘৃণা সেদের প্রতি। বাবার টাকা আছে বলে মনে করি সবকিছু টাকাতেই হয়ে যাবে, যত সব। তে কথাগুলো বিড়বিড় করে বললেও জাঙ্কুক সবটা শুনে নেয়, কারণ ওই শ্রবণ শক্তি মানুষের মতো নয়। ধীরে বলা কথাগুলো ওর কানে স্পষ্ট ভেসে আসে, যদিও এত বছর ঘুমন্ত থাকায় ওর শক্তি অচল হয়ে পড়েছে। নিজের রক্তের তৃষ্ণা আসলে কন্ট্রোলে রাখতে কষ্ট হয়। তের কথা শুনে কপালে ভাঁজ পড়ে জাঙ্কুকের। তে দাঁড়াতেই জাঙ্কুক ঝড়ের গতিতে তের কাছে গিয়ে দাঁড়ায়। সেকেন্ডে ওয়াচম্যান যুবকটিকে এত কাছে দেখে তের অস্বস্তি হচ্ছে সেটা মোটেও নয়, শুধু অবাক হয়ে তাকিয়ে আছে তে। চোখের পলকে এক স্থান থেকে অন্য স্থানে কি করে এলেন, এটাই তের মনে ঘুরছে। অতঃপর সে ভেবেই নিল সে তো নিজেও এমনটা করে, যদিও এত দ্রুত নয়, কিন্তু অন্যদের থেকে বেশ দ্রুত। হোয়াট ডিড ইউ সে? তে চোখ মুখ চুরিয়ে তাকায়। মানেটা কি? আমি তো কিছুই বলিনি। যা বলেছি দিয়ে বলেছি, তাহলে তুমি কিভাবে আমার কথাগুলো শুনতে পেল? বোকা বোকা সেজে বলে তে। নাথিং, শুনুন, আমার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। জাঙ্কুক এক চুলো সরে না, ওর একদিকে রাগ লাগছে, অন্যদিকে অন্যরকম অনুভূতি হচ্ছে। সে চেনা চেনা অনুভূতি, আবারও কেন ঢেউ খেলছে জাঙ্কুকের মনে। এই অচেনা মেয়েটির আড়ালে কি রয়েছে সেই চেনা মুখ? জাঙ্কুক নিজেকে সামনে বলে, তুমি বলেছ বড়লোকের ছেলেবেলা যা ইচ্ছা করতে পারি, টাকা দিয়ে সবকিছু কিনে নিতে পারি। তোমার ঘৃণা আর বিরক্তি আসলে আরো অনেক কিছু, অনেক ব্লা ব্লা ব্লা। এইগুলো কেন বললে? এক্সকিউজ মি, আমি তোমার রাস্তায় আসিনি, তুমি আমার রাস্তায় এসেছো। আর আমার রেস? কথাটা বলে থেমে যায় জাঙ্কুক। ও তো রেসের কথা ভুলেই গিয়েছিল। তখনই হই হুল্লোড় করে আওয়াজ এলো তার কানে। জাঙ্কুক বুঝতে পারলো তার বিপক্ষের দল জিতে গেছে। পাশের কাছে সজরে খুশি দিয়ে বলে ওঠে জাঙ্কুক, ড্যামিট! তে জাঙ্কুকের হাত স্পর্শ করতে গিয়েও থেমে গেল। জাঙ্কুক নিজের হাতে ইচ্ছে করে আঘাত করার জন্য তের মোট 2 সেকেন্ডের জন্য উত্তরা হয়ে পড়েছিল। নিজের উপর বিরক্ত হয়ে নিজের মাথায় টোকা মারে তে। উফ, এসব কি হচ্ছে আমার সাথে? এই লোকের সামনে থাকলে না জানার কত কি করতে হবে, বরং আমি যত তাড়াতাড়ি সম্ভব কেটে পড়ি। যেমনি ভাবা তেমনি কাজ। বলতে না বলতে তে দূরত্ব থেকে জাঙ্কুকের পাশ কাটিয়ে অনেকটা দূরে চলে আসে, মাত্র 1 সেকেন্ডেই। তের চলার গতি দেখে জাঙ্কুক কিছুক্ষণের জন্য বিস্মিত হয়ে যায়। মাথাটা বাঁকা করে পিছনের দিকে তাকায় সে। তের চলার গতি ভালোভাবে লক্ষ্য করে। জাঙ্কুকের চোখে অন্য আরেকজনের চলার প্রতিচ্ছবি ভেসে ওঠে। চোখ বন্ধ করে ফেলে সে। অতঃপর নিজেও তাড়াতাড়ি চোখের পলক ফেলতে না ফেলতেই তের সামনে গিয়ে উপস্থিত হয়। চকচকে ওঠে তে। আপনি? জাঙ্কুক তের হাত ধরে উঁচু করে হা করে তাকায় তে। দুইজনের শরীরের শিরার মাঝে যেন বিদ্যুৎ বয়ে যায়। তে আর জাঙ্কুক কিছুটা দূরে ছিটকে যায়। দুজন দুজনের চোখ জোড়া বড় বড় করে দুজনের দিকে তাকায়। জাঙ্কুক নিজের হাতের দিকে তাকায়, যে হাত দিয়ে দেখে স্পর্শ করেছিল সেই হাতের দিকে। এমনটা হওয়ার কারণ উপলব্ধির বাইরে দুজনে। তে চোখ নামিয়ে নিতেই জাঙ্কুক নিজেকে আগের মতো করার চেষ্টা করে। তের সামনে গিয়ে চোখটি বাজাতে আবার নিজের ডাগডাগড়ে চোখ দিয়ে চোখ রাঙাইতে। তুমি কি ভেবেছিলে? হ্যাঁ, তোমাকে আমি এমনি ছেড়ে দিব? নো, নেভার।
তোমার জন্য রয়েছে হেরে গেলাম আমি। এর দাম না চুকিয়ে কোথায় যাচ্ছে? হ্যাঁ, এই মেইন রাস্তাতে আপনি রেস করছিলেন? সিরিয়াসলি? আপনারা জানেন এদিক তো কত মানুষ চলাফেরা করে? মানুষের সমস্যা বোঝার ক্ষমতা তো আপনাদের নেই। আপনাকে কেন বা বলছি এসব? আপনি তো জাস্ট একটা অসহ্যকর বিরক্তিকর লোক। তে যেতে নিলে আবার ওরা হাত ধরে টান দেয় জাঙ্কুক নিজের দিকে। সামলাতে না ফিরে তে জাঙ্কুকের গা ঘেঁষে কাছাকাছি গিয়ে পড়ে। আর একথা চায় না সে, তাই জাঙ্কুকের বুকে হাত রাখে। দুইজনের ভেতরে আবারও অদ্ভুত তরঙ্গ বয়ে যায়। তে চোখ তুলে তাকায়। জাঙ্কুক স্থির চোখে তেকে দেখছে। ওর ভিতরে বিদ্যুৎ বইছে, তবুও ছাড়ছে না তেকে। ও দেখতে চায় মেয়েটা ওর উপরে আর কতটা প্রভাব ফেলতে পারে। আসলে কে এই মেয়েটা? হঠাৎ জাঙ্কুক ফু দেয় তের মুখে। সামান্য ফু মেয়েটার চোখ মুখে দমকা হাওয়ার মতো লেগে যায়। উড়ে অন্য পাশে চলে যায় ওর আশপাশে চুল। মনে রেখো, পৃথিবী গোল। যেখান থেকে পথ শুরু করো না কেন তুমি, শেষমেশ গোল ধাঁধার মতো একই জায়গায় পৌঁছাবে তুমি। তাই কারোর সাথে যদি অ্যাক্সিডেন্টলি বা কোইন্সিডেন্টলি দেখা হয়ে যায়, তাহলে ভাগ্য যদি লেখা থাকে তবে একবার নয় বারবার দেখা হবে তোমার সাথে। আর আজ আমাকে রেসে হারিয়ে দেওয়ার মূল্য না হয় তখনই উসুল করে নেব। নিঃশব্দে এসে জাঙ্কুক তের হাত ছেড়ে দেয়। ফ্যাবেল করে চেয়ে থাকে তে। লোকটার কথায় আগামাতে কিছুই খুঁজে পায়নি সে। ও যেন কোনো ঘোরের মধ্যে চলে গেছে। জাঙ্কুক নিজের সানগ্লাস বের করে পরে নেয়। অন্যদিকে ফিরে হাঁটতে লাগে, কিন্তু পা যেন মোটেই চলছে না তার। মনে হচ্ছে তার যাওয়া উচিত নয়। কোনো মহামূল্যবান জিনিসও ফেলে যাচ্ছে। নিজেকে মনস্থির করে হাঁটতে থাকে সে। তেও মানুষটার দিকে তাকে উল্টো দিকে হাঁটতে শুরু করে। ও এখনো যেন ঘোরের মাঝে রয়েছে। এই ঘোর কি করে কাটবে সে? তবে কি মানুষটির কথা অনুযায়ী এই দুনিয়াটা কি গোল? আবার মুখোমুখি হতে হবে ওনার সামনেতে? কে জানে। দ্রুত দেরি না করে তাড়াতাড়ি যেতে থাকে তে ইউনিভার্সিটির উদ্দেশ্যে। রেস সমাপ্ত। জিতেছে জাঙ্কুকের বিপরীত পক্ষ। রাতে মুখ লাল বর্ণে পরিণত হয়েছে জাঙ্কুকের। কিছু বলতেও পারছে না। সামনে থাকা মোটা একটা গাছে হাত দিয়ে দাঁড়িয়ে আছে সে। নিজের ড্যাডির থেকে লুকিয়ে আয়নে বেরিয়েছিল শুধুমাত্র রেসটা জেতার জন্য। কে জানতো এমনটা হবে? জাঙ্কুকের বন্ধুদের মুখও থমথমে। সুগাও ভয়ে কুড়িশুটি হয়ে জাঙ্কুকের পাশেই দাঁড়িয়ে আছে। মুখ জুড়ে ভয়ের ছাপ স্পষ্ট দেখেই বোঝা যাচ্ছে। বাট এতটা ভয় সুগা কাকে দিয়ে পাচ্ছে? তবে কি জাঙ্কুক রাতের মাঝে হুটহাট ভয়ঙ্কর কিছু করে বসবে? খুব তো কনফিডেন্স নিয়ে বলেছিলি জীবন জাঙ্কুক যে তুই জিতবি, কিন্তু কি হলো? হ্যাঁ, আমাদের কাই জিতে গেল। শুধুমাত্র মুখে বললেই হয় না, কাজে করে দেখাতে হয়। কি বলিস তোরা? হ্যাঁ, জাঙ্কুকের রাগটা দ্বিগুণ বেড়ে যায়। তার বন্ধুরা ভয়ে তাদের দাঁত চিপে দাঁড়িয়ে আছে। আর বেচার সুগত অলরেডি কার্টুন শুরু হয়ে গিয়েছে। আজ কিছু হবে এটা ভেবে। আর একটু এদিক ওদিক হলে হয়তো নিজের আসল ওর হিংস্র বের করতে একটু দ্বিধাবোধ করবে না জাঙ্কুক। সেই ভয়েই আছে সুগার, জিউক আর বাকি বন্ধুগুলো। জাঙ্কুক কাইদের দিকে তাকে অদ্ভুত গম্ভীর করে বলে ওঠে, একটা মেয়ে এসেছিল আমার কারের সামনে। ও তো এদিক দিয়ে গেছে মেবি। তোরা সবাই দেখেছিস নিশ্চয়। তবুই এত বড় বড় কথা বলিস কোন সাহসে? সঙ্গে সঙ্গে তালে তাল মিলিয়ে কিছু একটা মনে করে সুগাও চট করে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, কে ছিল আমরা দেখেছি, তাই না জিহো? বেচারা জিহো কি আর করবে, তারও তো ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। সে না চাইলেও ও হ্যাঁ বাদক মাথা নাড়ায়। কিন্তু বিপরীত পক্ষ তার সত্ত্বেও জাঙ্কুকের মজা উড়াতে ব্যস্ত হয়ে পড়ে। এই দুটো সার্কেলের শত্রুতা অনেক দিন থেকেই লেগে আছে। দুই পক্ষের মধ্যে সবসময় কম্পিটিশন চলতেই থাকে। জাঙ্কুক নিজের রাগটাকে দমাতে পারে না। বড় বড় পায়ের ধাপ ফেলে এগিয়ে যায় কায়ের দিকে। সুগা জিহোকে ইশারা করে জিহোকে শান্ত করার জন্য। কিন্তু জিহো বেচারা মাথায় এপাশ ওপাশ দাঁড়িয়ে ভয়ত দৃষ্টিতে তাকায় আর বিড়বিড় করে বলতে থাকে, এখন ওই আনকন্ট্রোল অদ্ভুত বিহীন জন্তু দেখছে সামনাসামনি হওয়া মানে নিজের বলি দেয়া। শেষমেশ দেখা যাবে আমার মতো এক অবলা আনমেরিড যার কত স্বপ্ন আছে। এই তো সামনে একটা ইয়া বড় কাজ
করছিস? সরাসরি গিয়ে কায়ের জ্যাকেটের কলার চেপে ধরতে এক মুহূর্ত লাগে না জাঙ্কুক। কলার ধরেই হালকা উঁচু করে কাইকে তাই নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে শুরু করে। মুহূর্তেই যেন কায়ের হাসিপিত্ত মুখটা ভয়ে চুপসে যায়। জাঙ্কুক গম্ভীর চেয়ের সঙ্গে বলে ওঠে, হার কেস শিখিনি আমি। আর তোরা যেই জেতার কারণে ঠাট্টা করছিস না, সেটা মোটেও জেতা নয়। কারণ আমি একটা মেয়েকে দেখে গাড়ি থামিয়ে দিয়েছিলাম। বুকের পাড়া থেকে তোর নিগেললি জিতে দেখা। যখন ওরা না হেরে যাবি না, তখন দেখবো তোদের এই স্টুপিড হাসি কোথায় যায়। জ্যাকেটের কলার ছেড়ে কাইকে ধাক্কা দিয়ে জাঙ্কুক কারোর সঙ্গে কোনো রকম কথা না বলে বেরিয়ে যায় সেখান থেকে গাড়ি নিয়ে। এখন তের উপর ভীষণ রাগ হচ্ছে জাঙ্কুকের। সুগা জিওকের সাথে আরো বন্ধুরা বেরিয়ে পড়ে। বাড়িতে আসবার পরে পায়ের বউ জুতো দুদিকে দুটো ফেলে দিয়ে লিভিং রুমের সোফার উপর জ্যাকেট ছুঁড়ে মারে জাঙ্কুক। যতই মেজাজ ভালো করতে চাচ্ছে, ততই যেন ভেতরটা তিক্ততাই ভরে উঠছে। কারণটা তে। এত কিছুর পরেও ঘুরে ফিরে তার তের কথাই মনে পড়ছে। সোফার এত জোরে চেপে ধরে ফ্লোরের দিকে তাকিয়ে থেকে আবারও দেখে বলা নিজের বলা কথাগুলো মনে মনে ভাবতে থাকে জাঙ্কুক। আনমনে বলে ওঠে, জানি না তোমাকে কেন এসব কথা বললাম আমি তো বলতে চাই না এসব কথা তোমায়, কিন্তু মনে হয়েছিল তোমাকে কথাগুলো বলা উচিত। এতটুকু তো বুঝেছি আমি, তোমার মধ্যে কিছু একটা আছে, কিন্তু কি আছে সেটা আমি চিনি ছাড়বো। কোথায় কি আছে? পরিচিত গলা শুনে ভাবনার ফোড়ন কেটে বেরিয়ে আসে জাঙ্কুক। হাসিবির মুখে ঘুরে দাঁড়ায় সে। একরাশ বিরক্তি ঘিরে ধরে তাকে। যেখন আঁকাবাঁকা সিঁড়ি দিয়ে নামছেন কিম নামচন। জাঙ্কুক জানে এখন তাকে হাজারটা প্রশ্নের সম্মুখীন হতে হবে, তাই সেখানে থাকতে চায় না জাঙ্কুক। কিম নামচন নামতেই জাঙ্কুক সিঁড়ির দিকে এগোয়, কিন্তু সিঁড়ি আটকে দাঁড়ায় কিম নামচন। তখনই ওখানে সুগা আর জিওক এসে হাজির হয়। তোকে বলেছিলাম বাইরে যাস না। রোদের মধ্যে তো আরো যাওয়া বারণ। জন্ম থেকে কি প্রতিজ্ঞা করেছিস নিজের ডেটের কথা কানেও তুই তুলবি না? তোর মা যুদ্ধে আহত হওয়ার পর তোর ভালো মন্দ সেটাও কি আমাকে বুঝতে দিবি না? কেন কেন বাইরে গিয়েছিলি বল? কেন আমার কথা উপেক্ষা করলি তুই? জাঙ্কু, কিছু বলছি তোকে, উত্তর দে, অ্যান্সার মি। ধমকের সুরে কথাগুলো বলেন কিম নামচন। জাঙ্কুকের মোটেও পছন্দ নয় ধমকানোর সুর। সে যাই হোক, তবুও দাঁতের দাঁত চিপে বলে, আমি রেসে গিয়েছিলাম। আজকে একটা রেস ছিল, সেটাতেই গিয়েছিলাম। মানে? হ্যাঁ, ঠিকই শুনেছ। অন্যদিকে সুগাচি হোক চুপচাপ চুপটি করে দর্শকের মতন দাঁড়িয়ে বাবা ছেলে প্রতিনিয়ত ঘটে যাওয়া একই দৃশ্য দেখতে থাকে। বাবা ছেলে এই তর্ক বিতর্কের প্রতিযোগিতার মাঝে ওদের কি কাজ? হ্যাঁ, মাঝে মতো কিম নামচনের হাজারটার প্রশ্ন থেকেও ওরা বাদ চায় না কখনো। আর চায় না কারণটা জাঙ্কুকই থাকে। আমার কথা ভালোভাবে শোন জাঙ্কু। পুরো 39 বছর তোর জীবন থেমেছিল। তোর জীবনের আর সময় এগেছে না, তুই এগোতে পেরেছিস। এতদিন তেজুকে মারার অভিশাপে অভিশপ্ত ছিলি তুই, যার অভিশাপের রেস কাটতে এখনো সময় লাগবে। বোঝ একটু, তুই সাধারণ কোনো ভ্যাম্পায়ার নয়। ভবিষ্যতে এই ভ্যাম্পায়ার রাজ্যের কিং হবি তুই। হুটহাট এমন কোনো কাজ করিস না যাতে আবারও। কিম নামচনের কথায় চট করে হৃদয় দহন বাড়তে শুরু করে জাঙ্কুকের। এখন এইসব কথা শুনতে হয় তার প্রিয়সী তেজরানকে নিয়ে। জোয়ার শব্দ হয়ে জাঙ্কুক বলে, আমি আমার তেজরানকে মারিনি আমি আমার তেজরানকে। আমি অলরেডি অনেকবার বলে ফেলেছি, আর এক কথা বারবার বলবো না আমি। বুঝতে পেরেছ? তাহলে কেন তুই সেদিন শাস্তি মাথা পেতে নিয়েছিস? বল জাঙ্কু, অ্যান্সার মি। কিম নামচনের গলা পেয়ে কিম নামচনের দিকে এক পলক তাকায় জাঙ্কুক। একটা দীর্ঘশ্বাস টেনে বলে, কারণ আমার বেঁচে থাকার ইচ্ছেই মরে গিয়েছিল তখন। কি করতাম আমি বেঁচে থেকে, হ্যাঁ? আর আমি তেজুকে মারিনি, সেটা একদিন না একদিন ঠিক প্রমাণ হয়ে আসবে। এখন শুধু ওকে নতুন করে খোঁজার পালা। কতদিন পালিয়ে এড়াবে ও আমার থেকে? ধরা ওকে দিতেই হবে।
আমাদের অপূর্ণ প্রেম কথা পূর্ণ করার জন্য। সবে ক্লাস থেকে বের হচ্ছে ক্লাসরুম থেকে বেরিয়ে সিঁড়িতে নামতেই সিঁড়িতে জংশুক নামক বাধা পড়লো। চোখ মুখ কুচকে ফেলেতে এই লোকটা কি আর কাজ নেই? যখনই দেখো হঠাৎ সামনে চলে আসে, জাস্ট বিরক্তিকর। এই এক মাস অন্তত এতটুকু বুঝেছে জংশুককে বেশ পছন্দ করে ফেলেছে, কিন্তু তেরেতে কোনো মাথা ব্যথা নেই। সিঁড়ির অন্য বাসতে যেতেই ডেকে ওঠে জংশুক, একটু দাঁড়াবে প্লিজ। না চাইতেও দাঁড়াইতে, কারণ এটা অভদ্রতা হবে। পিছন ফিরে তাকাতে জংশুক প্রশ্ন ছুড়ে দেয়, আমাকে এতটা অপছন্দ করার কারণ কি বলা যাবে? সবকিছুর কারণ লাগে না, কিছু কিছু জিনিস অকারণেই হয়, আর আমি সবকিছু সবাইকে বলতে পছন্দ করি না। তের কথার জবাবে কি বলবে ভেবে পায় না জংশুক। আসলে মেয়েটা এমন ভাবে কথাগুলো ঘুরে ফিরে বলে যে উত্তর দেওয়ার মতো কোনো ভাষা পাওয়া দুষ্কর হয়ে পড়ে। তবে জংশুকও আজ প্রতিজ্ঞাবদ্ধ, ও আজ তের সঙ্গে বন্ধুত্ব করে খেলতে হবে। হাত বাড়িয়ে তের হাতটা স্পর্শ করে জংশুক। হাত ধরতেই তের কি যেন হয়, এই অনুভূতিটাও অন্যরকম, যেন ওটা ঠিক নয় বা ঠিক হচ্ছে না। হাত ছাড়িয়ে নিতে চাইলেও পারছে না সে। কণ্ঠে রাগে বা ফুটে তুলে বলে, মেয়েদের পারমিশন দিতে কোনো স্পর্শ করতে নেই, জানেন না? নাকি এত প্রকার ম্যানার্স নেই? জংশুক হাসে, খানিকটা সময় হেসেই বলে ফেলে, পারমিশন দিতে চাইলেও কি তুমি কখনো এই হাত ধরার পারমিশন দিতে আমায়? তে চুপ করে থেকে অন্যদিকে ফিরে তাকায়, আর চুপ থাকা দেখে জংশুক আবারও বলে, আই নো তুমি পারমিশন দেবে না, আগরটা হাত ধরেছি, আমি মানছি সেদিন ওই অসভ্যতামি তোমার মনে দাগ কেটেছে, আর তার মানে আমাকে অন্তত খারাপ ছেলে দেব না? বিরক্তি হয়ে তাকাইতে নিজের প্রশংসা নিজে কি করে করেছে জংশুক সেটাই তার ভাবনায় আসছে না। তবে নিশ্চুপেই থাকে সে। ওকে ওকে, তোমাকে আমি আমার ভালো লাগাটা এক্সপ্রেস করতে বলছি না, বাট আই লাইক ইউ, আমাকে একটা সুযোগ দাও। আমরা তো বন্ধু হিসেবে থাকতে পারি তাই না? কিন্তু আপনি তো সিনিয়র, আমাদের মাঝে বন্ধু। তের কথার মাঝে থামে দেয় জংশুক। আজকাল বন্ধুত্ব বয়স দিতে হয় না, জাস্ট গিভ মি ওয়ান চান্স। এই ছেলের কথা না মানলে যে হবে না সেটা বোঝা যায় তে, তাই মুখে একটা জড়ো হাসি ফুটিয়ে তুলে বলে, ঠিক আছে, আমি আপনার সাথে বন্ধুত্ব করতে রাজি। মুখে খুশি ঝিলিক দিয়ে ওঠে জংশুকের। খুশিতে জড়িয়ে ধরতে গিয়েও থেমে যায় সে, জিপা কেটে বলে, সরি। তে জংশুকের মুখ ভঙ্গিতে না পেরে হেসে ফেলে ঠিক করে। তার হাসির আওয়াজ চারিদিকে ঝুমকা তুলছে যেন। এই মুক্ত ঝোড়া হাসি কারোর সাথে মিলে যায়। জংশুক মনে করার চেষ্টা করেও মাথায় আসে না, তাই সেদিকে আর মাথা ঘামে না সে। হাসি থামিয়ে দিয়ে তে চাউনি দেখে, অস্বস্তি ঘিরে ধরে থাকে। ওকে আসছি। পিছন দিকে ঘুরে সরাসরি সিঁড়ি থেকে নামতে থাকে তে। ওর বেগ দিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে জংশুক। তে একটু পরেই ওর চোখের আড়াল হয়ে যায়। কলেজ থেকে বেরিয়ে ধীরে ধীরে হাঁটতে থাকে তে। তে খামখেয়ালি হয়ে হাঁটছে, সামনের দিকে তাকিয়ে কিছু একটা ভাবছে ও। ওর ভাবনায় এখনো সকালে দেখা হওয়া সেই অদ্ভুত লোকটি। তে যেন তার মন থেকে ধাক্কা মেরে বের করে দিতে চেয়েও পারছে না সে। এমন তো কখনো হয়নি তার। জংশুককে এক মাস দেখার পরেও এমন হয়নি, বরং জংশুক ওর অস্বস্তির সৃষ্টির কারণ। তাহলে অচেনা লোকটির ক্ষেত্রে এমন হচ্ছে কেন? অবশেষে বাসায় ফিরে সোজা ওর রুমে গিয়ে ঠাস করে বিছানায় বসে পড়ে। আনমনে তখনও কিছু ভাবতে থাকে তে। ভাবের মাঝে এমন সময় তাকে বাহু দিয়ে আলতো ধাক্কা মারে জিমিন। ফেন্স কেটে বলে, কোন প্রেমিকের কথা ভাবছিস বলতো? জিমিনের অদ্ভুত কথায় মোটেও চমকায় না তে। জিমিনের হুটহাট এইসব অদ্ভুত কথায় অভ্যস্ত তে। তের ধারণা এই মেয়েটার জন্য অদ্ভুত কোনো সময় হয়েছিল। জিমিনের ওপর থেকে নিচ পর্যন্ত সব অদ্ভুত। দীর্ঘশ্বাস ফেলতে বলে,
আমার যদি কোনো প্রেমিকই থাকতো তাহলে সবার আগে তুই জানতিস। তাই লজিক ছাড়া কথাবার্তা বলবি না। আমি তো ভুলে গিয়েছিলাম যে জাংশুক তোকে লাইক করে, তুই করিস না। আমি ওই জাংশুকের কথা ভাবছি না এই মুহূর্তে। ওর কথা ভাবলেও কেমন জানি লাগে আমার। আমি তো ভাবছি ওই সকালের থেকে ওই অদ্ভুত মহাময় পুরুষটির কথা। কথাগুলো আনমনে বলতেই চোখ বড় বড় করে চিনেন। আমি কি ঠিক ঠিক শুনছি তো? যে মেয়ে আজ পর্যন্ত কোনো ছেলের দিকে ঠিকঠাক মতো দেখেও না, সেই মেয়ে কিনা আজকে একটা লোককে মহাময় বলছে। ভাবা যায়? না না না, আমার ভুল হচ্ছে কোথাও। আমি মনে হয় কানে কম শুনতেছি। জিমিন কলা খাকাই দিয়ে। সিরিয়াসলি? কেমন ছিল রে? কেমন ছিল বল না। তোর মতো মেয়ে যেহেতু মহাময় বলছিস, নিশ্চয়ই সুপার হ্যান্ডসাম হবে। ঘরে ডুবে যাইতে অশান্তি মুখ থেকে বেরিয়ে আসে। মহাময় ছিল না এই চোখজোড়া, কণ্ঠ ছিল নিশা ধরে দেওয়ার মতো। চাপা আর কুন্দের কণ্ঠে ছিল ওনাকে মানায়। হুট করে রাতে লাল হয়ে যাওয়া ওনার উজ্জ্বল চোখ মুখ একটু অন্যরকমই ছিল। আর পুরোটা না বলতেই তে থামে। কাকে কি বলছে সে? যাকে বলছে সে এখন পুরো সময় ঢোল পিটে সবাইকে বলে বেড়াবে। এমন ওস্তাদের ওস্তাদ। হালকা কাশি দিয়ে চুপ হয়ে যাইতে তিনি দাঁত বের করে হাসে। তখনই কেউ এসে বলে ওঠে, থামলি কেন বল, আর বল। তোর কথাই তো ছেলেটাকে না দেখে চলছি না। তোর বর্ণনায় তো আমার অর্ধেক কলজা দখল করে নিল। সামনাসামনি দেখলে না জানি স্ট্রোক করি। মেয়েটার হঠাৎ কথা বলাই মুখ তুলে থাকায় তে আর চিমিন। মেয়েটাকে দেখা মাত্রই চিমিন বলে ওঠে, আরে লিসা তুই কখন আসলি? হ্যাঁ লিসা, কখন এলি? 21 বছর পার হয়ে গেল। ওই মেয়েটার খোঁজ খবর এখনো কেউ দিতে পারলো না। সব কয়টা মূর্খের দল রাখছি আমি। রাগে ফসফস করতে করতে হুঙ্কার ছাড়ে একজন অজানা ব্যক্তি আশপাশটা রাতের অন্ধকারে ছেয়ে আছে। যতটুকু দেখা যাচ্ছে সবগুলোই আগুনের মাধ্যমে। বড় এই গোয়াতে আশেপাশে হাজারো কঙ্কাল ঝুলতে দেখা যায়, কারণ এখানে হাজারো জাদুমন্ত্র করা হয়। শয়তান রাজ্য, ওয়ালচোক এর শয়তান রাজ্য, যেখানে কোনো ভালো জায়গা নেই, রয়েছে শুধু পাপ আর খারাপ। আশেপাশে সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ওরা সবাই ব্যর্থ। একটা সামান্য মেয়েকে বুঝতে ব্যর্থ। ভ্যাম্পায়ার রাজ্যের সঙ্গে ওয়ালচোকের শত্রুতা বহু বছরের। একদিকে ভ্যাম্পায়ার রাজ্য যেমন নিজের সৃষ্টিকতার প্রতি অনুগত থাকে, অন্যদিকে ঠিক ওয়ালচোকের ভিন্ন শয়তানের পূজায় মগ্ন থাকে। এই রাজ্যের ছোঁয়া লাগলেই যে কেউ বশ হয়ে যায়। শয়তান আঁকড়ে ধরে সেই মানুষটির চারপাশ। তাই কোনো ভ্যাম্পায়ার চেঁচে পড়ে এদের সঙ্গে যুদ্ধ করতে আসে না। ওয়াল অর্ফের কিং যখন সবার ওপর রাত ছাড়তে ব্যস্ত, তখন আগমন ঘটে কিংয়ের ছেলের, ওয়াল অর্ফের ভবিষ্যৎ কিং। আমি খবর পেয়েছি ভ্যাম্পায়ার প্রিন্স অভিশাপ থেকে মুক্ত হয়েছে। এই রাজ্য আগের মতো করার পরিকল্পনা চলছে। শুধু খবর নিয়ে থাক আর সামান্য একটা মেয়ের প্রেমে হাবাডুব খা। এছাড়া কিছু হবে না তোর দ্বারা। মাথা নত করে ফেলে যুবকটি। কিং রেগে মেগে সিংহাসনে বসে থাকে। কবে পাবে সেই মেয়েটি দেখা? অবশ্য দেখা দিয়েই বা কি হবে? ভ্যাম্পায়ার প্রিন্স জন জাংকুক অভিশাপ থেকে মুক্ত হয়েছে, কিন্তু কি করলো তাকে অভিশাপ থেকে মুক্ত? মাথায় কিছু না আসায় আস্তে আস্তে হিংস্র রূপে আসে ওয়ালচোক কিং। হুঙ্কার ছাড়ে জোরে কেঁপে ওঠে আশপাশটা, সেই সঙ্গে সেখানে উপস্থিত থাকা সবাই। রাত 12:33। একটু পর পর এদের থেকে সেদিক ফিরছে তে। চোখে বিন্দুমাত্র ঘুমের রেশ নেই। নিজের ঘুমের প্রতি বিরক্ত সে। কোনো রাতেই ভুল করেও রাত 3টার আগে ঘুম আসে না তার। যেন সে কোনো রাত জাগা প্রাণী। একসময় উঠে বসে পড়ে তে। পাশে তাকায়, জিমিনকে দেখে। নিশ্চিন্তে ওপাশ ফিরে ঘুমাচ্ছে জিমিন। মিষ্টি হাসে তে। তার হাসির কারণ কাল জিমিনের জন্মদিন। এই জন্মদিনে প্রতিবার নিজ হাতে কেক বানায় তে। এবারও তার ব্যতিক্রম হবে না। সে কেক বানিয়ে রেখেছে। এখন শুধু সকাল হওয়ার পালা। ঘুরে বসে হাঁটুতে ফর দিয়ে চোখ রাখে কিছুক্ষণ থাকা জানালার বাইরে থাকা আকাশের উপর। আলোর আকাশে ভেসে ওঠে সেই পরিষ্কার অবয়ব। চোখ বুঝে দেয় তে। মনে রেখো, পৃথিবী গোল,
যেখানে থেকেই পথ শুরু করো না যেন তুমি, শেষমেশ গোলক ধাঁধার মতো একই জায়গায় পৌঁছাবে তুমি। তাই কারোর সাথে যদি অ্যাক্সিডেন্টলি বা কোইন্সিডেন্টলি দেখা হয়ে যায় আর তার ভাগ্যে যদি লেখা থাকে, তাহলে একবার নয় বারবার দেখা হবে তোমার সাথে। কেঁপে উঠে চোখ খুলে তাকাইতে জাঙ্কুককে দেখে ভীষণ খাইছে, কাপাসিয়ে বলে ওঠে, ইয়েস, আমি যখন খুশি যেখানে খুশি আসতে পারি। কথাটা বলে শব্দ করে হাসি জাঙ্কুক। পাশে তাকাইতে জিমিন দীপ্ত ঘুমিয়ে আছে। সে কি শুনতে পাচ্ছে না জাঙ্কুকের হাসি? অবাক চাউনিতে আবার জাঙ্কুকের দিকে তাকাইতে, কিন্তু আশেপাশে লোকটাকে না পেয়ে বোকা বনে যায় সে। অস্থির করে বলে ওঠে, কি হচ্ছে আমার সাথে? কেনই বা হচ্ছে? উফ, আর ভাবতে পারছি না। দ্রুত আবার চাদর মুড়িতে শুয়ে পড়িতে চোখ বন্ধ করে সে যেন এখন ঘুমিয়ে পড়াই একমাত্র লক্ষ্য। অনেকক্ষণ পর ঘুমের রাজ্যে তলিয়ে যেতে সক্ষম হইতে